মানে কি বলবো, ধরো অর্থশাস্ত্র নিয়ে কোনো কোয়েশ্চেন এলো, তুমি যদি অর্থশাস্ত্র জিনিসটাই কি সেটাই যদি না জানো, তুমি কিন্তু কিছু লিখতে পারবে না। হয়তো তুমি অর্থশাস্ত্র নিয়ে আলাদা করে নিজের নোটস প্রিপেয়ার করোনি, কিন্তু অর্থশাস্ত্র জিনিসটা কি তুমি জানো, ফলে তুমি ওই 10 নম্বরে কিছু লিখে আসতে পারবে। কিন্তু তুমি যদি ব্যাপারটাই না জানো, তাহলে তুমি কিন্তু কিচ্ছু লিখতে পারবে না। সেক্ষেত্রে আমি বলবো, গো থ্রু দ্য ফুল সিলেবাস, পুরো সিলেবাসটা পড়ো, পড়ে বোঝো যে জিনিসগুলো কি আছে। তারপরে কোয়েশ্চেন আনসার দেখে চ্যাপ্টার ওয়াইজ যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা নিজের মতো নোটস তৈরি করো। নিজের মতো নোটস আমি এই কারণে বলছি তৈরি করতে, কারণ আমাদের রাইটিং স্কিলের উপর একটা অনেকটা জোর দেওয়া উচিত। যেহেতু পুরো 400 নম্বর আমাদের লিখতে হচ্ছে, নলেজের থেকেও বেশি আমরা ওই কোয়েশ্চেন গুলোর আনসার কিভাবে করব। ফলে আমার মনে হয় যে কোয়েশ্চেন গুলো রিপিট হয় বা যে কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট তোমার মতে, বা নিজে যদি অ্যানালাইজ করে কিছু কোয়েশ্চেন সর্ট আউট করতে পারো, সেগুলো নিজের একটা কপি বার করে সুন্দর করে তৈরি করো। দেখবে হয়তো যে জিনিসটা একটা বইতে 2 পাতা ধরে লেখা, সেটা তুমি বুঝে Hello and welcome to ZeroSum. This is Rudra Mukherjee and I am the founder of ZeroSum Online Academy. Today we are again fortunate কারণ আজকে আমাদের সাথে আবার আছেন মিস গার্গী দাস, যিনি এক্সিকিউটিভে সিলেক্টেড হয়েছেন 2018 ব্যাচ WBCS। আমরা অলরেডি প্রমিস করেছিলাম যে ওনার ইন্টারভিউ নেওয়ার পাশাপাশি আমরা আরো দুটো ভিডিও করব, যেখানেতে আমরা ডিরেক্টলি ওনার কাছ থেকে পরামর্শ নেব অপশনাল এবং ইন্টারভিউর প্রিপারেশনের ব্যাপারে। আজকে আমরা এই ভিডিওটাতে অপশনাল নিয়ে আলোচনা করব, অপশনাল কিভাবে চুজ করতে হয়, অপশনাল কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের ওভারঅল সিলেকশনের ক্ষেত্রে। অপশনাল অ্যানথ্রোপোলজি ছিল ম্যামের, তো আমরা জানতে চাইবো যে অপশনাল অ্যানথ্রোপোলজি তিনি কিরকম ভাবে রেডি করেছিলেন এবং যারা যারা অপশনাল অ্যানথ্রোপোলজি নিয়েছে বা নিতে চলেছে তাদের প্রতি ম্যামের গাইডেন্স কি। ম্যাম, ওয়েলকাম টু আওয়ার শো এট ZeroSum। সকলকে নমস্কার, স্পেশালি রুদ্রবাবু আপনাকে এবং আপনার সমস্ত টিমকে এবং আমার দর্শক বন্ধুকে। আমি গার্গী দাস, আবার ছোট করে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি। আমি গার্গী দাস 2018 WBCS পরীক্ষাতে এক্সিকিউটিভ ক্যাটারে আমি সিলেক্টেড হয়েছি। আমি অপশনাল হিসেবে বেছে নিয়েছিলাম অ্যানথ্রোপোলজি। তো স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা যারা যারা অ্যানথ্রোপোলজি অপশনাল নিচ্ছ অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যারা অপশনাল অ্যানথ্রোপোলজি না নিয়ে অন্যান্য সাবজেক্ট নেওয়ার কথা প্ল্যান করছো তাদের জন্য ইকুয়ালি এটা গুরুত্বপূর্ণ। তার কারণ এখানেতে আমরা শুধুমাত্র একটা টপারের গাইডেন্স অন আ পার্টিকুলার সাবজেক্ট পাচ্ছি তা নয়, ওভারঅল আমরা স্ট্র্যাটেজি জানতে পারছি কিরকম ভাবে অপশনালটাকে চুজ করতে হবে। অপশনাল চুজ করার ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু অনেক টাইম ওয়েস্ট করে ফেলে, অনেক ক্ষেত্রে ভুল ডিসিশন নেয়। অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় অপশনাল চুজ করার পরে 1-2 বছর পর আবার চেঞ্জ করছে। তাতে যেটা হয় সেটা হচ্ছে টাইম এবং এফোর্ট যেটা তুমি পুট করছো সেটা পুরোটাই ওয়েস্টেজ হয়ে যায়। তাই আজকের ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট, যেখানেতে ম্যাম ডিরেক্টলি তোমাদেরকে জানাবেন যে কিরকম ভাবে অপশনাল চুজ করতে হবে। তো ম্যাম, সবার আগে আমার প্রশ্ন আপনার কাছে যে অপশনাল চুজ করার আগে আপনি কি প্রবলেম ফেস করেছিলেন? আপনারও কি এরকম কনফিউশন হয়েছিল আর 5টা স্টুডেন্টের যেরকম হয় যে কোন অপশনালটা নেবো, কোনটা স্কোরিং? কারণ অনেক মিথ আছে, অনেক রিউমার আছে যে এই সাবজেক্টে ভালো স্কোর করা যায়, এটাই যায় না। তো আপনার ওভারঅল মেন্টাল স্টেটটা জানতে চাইবো যখন আপনি ডিসিশন নিলেন যে অপশনাল নিতে হবে। ধন্যবাদ প্রশ্নটার জন্য। আপনি যে প্রশ্নটা এক্ষুনি আমাকে করলেন, অ্যাকচুয়ালি যে ভুল অপশনাল চুজ করার জন্য 1-2 বছর নষ্ট হয়, ঠিক একই রকম সিচুয়েশন আমিও ফেস করেছিলাম শুরুর দিকে। প্রথমেই দর্শক বন্ধুদের সকলকে জানাই যে আমি সম্পূর্ণ নিজে প্রিপেয়ার করেছি আমার অপশনালটাকে, সেই কারণে ভুল ত্রুটি প্রচুর হয়েছে। কিন্তু সে মুহূর্তে বা শেষ সময়ে এসে অপশনালটা আমার প্রচুর কাজে লেগেছে। তাই আমি শুরু থেকেই বলতে চাই যে অপশনালের ক্ষেত্রে প্রথমেই বললেন যে আমি কি দেখে অপশনাল চুজ করব। সেক্ষেত্রে আমি একটা ছোট্ট আমার পাস্ট এক্সপিরিয়েন্স বলতে চাই যে আমি যখন অপশনাল চুজ করেছিলাম, এক্ষেত্রে দুটো সিচুয়েশন হতে পারে। 1 নম্বর সিচুয়েশন হচ্ছে কারোর গ্র্যাজুয়েশনে কোনো সাবজেক্ট থাকতে পারে যেটা WBCS এর অপশনালে আছে, তাহলে তিনি সেই সাবজেক্টটি চুজ করতে পারেন। আর আরেকটা যেটা আমার ক্ষেত্রে যে সিচুয়েশনটা হয়েছিল, আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সেই রকম কোনো সাবজেক্ট আমি WBCS এর অপশনাল লিস্টে পাইনি। ফলে আমার কাছে যে কোনো সাবজেক্টই নিতে হতো সেটা 0 লেভেল থেকেই শুরু করতে হতো। আমি সেক্ষেত্রে যেটা হয়, যখন আমরা প্রিপারেশন নিই শুরুর দিকে, তখন আশেপাশে বন্ধু বান্ধবরা যারা অপশনাল প্রিপারেশন নিয়েছেন তাদের কাছ থেকে কিছুটা গাইডেন্স পাই, কিছুটা সিনিয়ররা থাকেন, তাদের থেকে মোটামুটি শুনে বা নিজে ডিসিশন নিলাম 3-4টে সাবজেক্টকে প্রথমে শর্টলিস্টেড করেছিলাম। তার মধ্যে একটি ছিল সোশিওলজি, একটি ছিল সাইকোলজি, আর একটি ছিল অপশনাল অ্যানথ্রোপোলজি। সোশিওলজি সাইকোলজি প্রথম
এবার আমার মনে হয়েছিল 3টে সাবজেক্টই আমার কাছে নতুন। এবার এই 3টে সাবজেক্টের মধ্যে আমি কি করে চুজ করব? সেক্ষেত্রে আমি একটা জিনিস প্রথমে সকলকে বলে দিতে চাই, এই মিথটা সবাই ভেঙে ফেলো, কোন অপশনাল স্কোরিং কোন অপশনাল স্কোরিং না। ইকুয়ালি সমস্ত অপশনালি স্কোরিং। যদি তুমি ডিটারমাইন্ড থাকো আর যদি তুমি ঠিকঠাক পড়াশোনা করো আর পরীক্ষার দিন ঠিকঠাক সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসো, সমস্ত অপশনাল ইকুয়ালি স্কোরিং। এক্ষেত্রে একমাত্র যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি সেই অপশনালটাতে ইন্টারেস্ট পাচ্ছ কিনা। আমি প্রথমে করেছিলাম সোশিওলজিটা, ভেবেছিলাম যে নেবো আমি, কিন্তু মানে ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপের জন্য তখনও শুরু করিনি বা অপশনাল সোশিওলজি সিলেক্ট করিনি, শুধু ভাবলাম যে 3টেকে শর্টলিস্টেড করে তবে সোশিওলজি নিয়ে একটু ভাবি। একটা বই কিনেছিলাম বাংলা ভার্সনেই, সেটা পড়ে 1-2টো চ্যাপ্টার পড়ে সোশিওলজি চ্যাপ্টারটা সম্পর্কে বা সাবজেক্টটা সম্পর্কে আমার অতটা ইন্টারেস্ট গ্রো করেনি। মানে 2টো চ্যাপ্টার পড়ার পরে 3য় নম্বর চ্যাপ্টার পড়তে আমার ইচ্ছা করে। তখন মনে হলো যে না, যে সাবজেক্টটা নিয়ে আমার পড়তে ইচ্ছা করছে না, সেই সাবজেক্টটার অলমোস্ট একটা গ্র্যাজুয়েশনের ইকুইভ্যালেন্ট সিলেবাস আমি কমপ্লিট করতে পারবো না, বা এখানে আমি নিজের কিছু ইনপুট দিতে পারবো না, তাই সোশিওলজিটা বাদ গেল। সেকেন্ড হচ্ছে সাইকোলজির ক্ষেত্রে আমি একই প্রবলেম ফেস করেছি। থার্ড যে অপশনালটা আমি নিয়েছি, যে অপশনাল নিয়ে আমি আজকে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ক্যাডারে সিলেক্টেড হয়েছি, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে আমি সেম রুল ফলো করেছিলাম, যে প্রথমে বই কিনেছিলাম বাংলা ভার্সনে। যারা অ্যানথ্রোপোলজি অপশনাল নিচ্ছ বা ভাবছো নেবে, তাদের ক্ষেত্রে বলবো যেহেতু আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাই আমার প্রথমে মনে হয়েছিল একবার সাবজেক্টটাকে জানি। আর জানার ক্ষেত্রে সবসময় দেখবে যে মাতৃভাষাটা অনেকটা বেশি হেল্প করে। আমি মার্কেটে যে বইগুলি পাওয়া যায় তার মধ্যে বাংলায় মোটামুটি RM সরকারের 3টে বই পাওয়া যায়, একটা আপনার ফিজিক্যাল, একটা সোশ্যাল, আর একটা হচ্ছে আপনার অ্যাপ্লাইড। এই 3টে অ্যানথ্রোপোলজির বই পাওয়া যায়। আমি কোনো কিছু না ভেবে প্রথমে 3টে বই জোগাড় করে, সেটা আপনি কিনতে পারেন বা কোনো সিনিয়রের কাছ থেকে যদি পান, আমি সিনিয়রদের কাছ থেকে পেয়েছিলাম। আমি 3টে বই পুরো A to Z, মানে 3টে বই একদম থরো রিডিং দিয়ে যাই, কিছু না বুঝে জাস্ট রিডিং দিয়ে যাওয়া, যাতে এই সাবজেক্টটার মধ্যে যে যে জিনিসগুলো আছে সেটাতে আমি ইন্টারেস্ট পাচ্ছি কিনা পড়তে। এই রিডিং দেওয়ার ফলে আমার 2টো সুবিধা হয়েছিল। সেটা হচ্ছে প্রথমত আমি বুঝতে পেরেছিলাম যে এই সাবজেক্টটাতে আমি ইন্টারেস্ট পাচ্ছি। তার কয়েকটা পার্টিকুলার কারণ ছিল। প্রথমত হচ্ছে আমার বায়োলজি পার্সোনালি খুব ভীষণ ফেভারিট সাবজেক্ট। সেক্ষেত্রে পেপার 1-এর ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি পোর্শনের প্রায় অনেকখানি বায়োলজি রিলেটেড বা বায়োলজি ঘেঁষা। সেকেন্ড হচ্ছে আমি এই সাবজেক্টটা পড়ে যেহেতু ইন্টারেস্ট পাচ্ছি, আমি এটাতে আমার তরফ থেকে কিছু ইনপুটস দিতে পারবো। মানে এটা আমি আমার মতো ভেবে বা রিপ্রেজেন্ট করতে পারবো খাতায়, বা নিজের মতো লিখতে পারবো, এই একটা সুবিধা। আর থার্ড যেটা, সেটা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি নিয়ে মোটামুটি রিসোর্সেস বলতে আমরা কি বুঝি, কিছু বই, কিছু ভালো যদি এক্ষেত্রে সেগুলো অ্যাভেলেবল কিনা। তো এই 3খানা জিনিস, আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের ইন্টারেস্ট। একটা সাবজেক্ট আপনাকে পুরো সম্পূর্ণ গ্রাজুয়েশন, কিছু কিছু হয়তো পোস্ট গ্রাজুয়েশনের চ্যাপ্টারও আপনাকে কভার করতে হবে, 400 নাম্বারের আপনাকে আনসার করতে হবে। সেই জিনিসটা মানে ধরুন 3-4 বছর ধরে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের যে সিলেবাসটা কভার করতে, আমাদের হয়তো 1 বছর বা 1.5 বছরের মধ্যে সেই জিনিসটাকে কভার করতে হবে। সেই জন্য অ্যানথ্রোপোলজি বা যে কোনো অপশনাল চুজ করার ক্ষেত্রে আমার মনে হয় স্টুডেন্টদের সবচেয়ে প্রথমে যেটা ইম্পর্টেন্স দেওয়া উচিত সেটা হচ্ছে আপনি সেটা ইন্টারেস্ট পাচ্ছেন কিনা। কারণ আপনি যতক্ষণে ইন্টারেস্ট পাবেন আপনি সেটাকে নিজের মতো লিখতে পারবেন না আর সেটাতে নাম্বার উঠবেন। সুতরাং আমার মনে হয় কোনো নাম্বার অপশনাল স্কোরিং হয় না অথবা নন স্কোরিং হয় না, এরকম হয় না। আপনাকে শুধুমাত্র সেটাতে ইন্টারেস্ট গ্রো করতে হবে, তাহলেই আপনি যে কোনো অপশনাল নিয়ে ভালো স্কোর করতে পারবেন। আশা করি সমস্ত দর্শকরা শুনলে এবং ভালোভাবে বুঝতে পারলে যে অপশনালের ক্ষেত্রে যে যে জিনিসগুলো তোমরা মাথায় ধরে রাখো, প্রি কনসেপ্ট নোশন যে এটা স্কোরিং তাই এটাকেই নিতে হবে, এরকম ব্যাপার নয়। ম্যামের কথাগুলোকে যদি আমি সাম আপ করতে চাই তাহলে বিষয়টা এরকম হওয়া উচিত যে যে সাবজেক্টে তুমি কমফোর্টেবল, যদি সেটা গ্রাজুয়েশনে পড়ে থাকো তাহলে আরো বেশি কমফোর্টেবল ফিল করবে, সেই সাবজেক্টটাকেই প্রেফারেন্স দিতে পারো। আদারওয়াইজ তোমরা অন্য সাবজেক্টও নিতে পারো, প্রোভাইডেড সাবজেক্টটাতে তোমাদের ইন্টারেস্ট আছে। কারণ গ্রাজুয়েশন বা কিছু ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন লেভেলের কিছু কিছু এরিয়া তোমাদের কভার করতে হবে।
তাই তোমাদের সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে খুবই ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে, কারণ এই ডিসিশন মেকিংটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে তোমাদের সাকসেসে। এমন কোনো সাবজেক্ট নিয়ে ফেলো না যে সাবজেক্টটা তোমাদের ভালোই লাগছে না এবং সবাই নিচ্ছে বলে তোমরা নিচ্ছ। ম্যাম এখানে তো বেশ কয়েকটা প্রশ্ন আসে, আমি স্টুডেন্টদের তরফ থেকে সেই প্রশ্নগুলো আপনার সামনে রাখছি। যেমন স্টুডেন্টরা মনে করে যে প্রথম দিকে যখন আমরা অ্যাটেম্প করবো, ফর এক্সাম্পল আমি আজকে নিউ অ্যাসপিরেন্ট, আমি ডাব্লিউবিসিএস দেবো বলে ডিসিশন নিলাম, তো সেই ক্ষেত্রে সি এবং ডি গ্রুপের জন্য আমাকে অপশনাল করতে হচ্ছে না, অনেকটা বার্ডেন কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি প্রথমে এইভাবেই স্টার্ট করা উচিত, নাকি প্রথম থেকে অপশনালে প্রিপারেশন নেওয়া উচিত এবং নিয়ে যদি পরে সি বা ডি গ্রুপে কি আমি কোয়ালিফাই করলাম তো আলাদা ব্যাপার, আদারওয়াইজ আমি এ এবং বি দুটো অপশনও আমার কাছে খুলে যাচ্ছে। তো আপনার মত কি? দেখুন, এইখানে আমি প্রথমে একটা কথা বলতে চাইবো যে নিজের থট বা নিজের ফোকাসটাকে সবসময় হাই রাখা উচিত। মানে একটা ছোট এক্সাম্পল ধরি, মানে আমি যদি ধরি যে আমি একটা বিএমডব্লিউ, মানে একদম ভেগ আইডিয়া দিচ্ছি আমি, যে আমি ধরি যে মানে খুব ইচ্ছা ছোটবেলা থেকে গাড়ি কিনবো, এবার প্রথম থেকেই আমি যদি ধরি যে আমি একটা মারুতি 800 কিনবো, তাহলে হয়তো ওই মারুতি 800টা, যেটা এখন অ্যাভেলেবেল না, মারুতি অল্টো এখন অ্যাভেলেবেল, আমি মারুতি অল্টোটা কিনে উঠতে পারবো না। কিন্তু সেখানে যদি আমি এই ধারণাটা রাখি যে না আমি একটা মানে ইনোভা কিনবো, টয়োটা ইনোভা কিনবো, সেক্ষেত্রে হয়তো আমি গিয়ে i20 কিনতে পারবো। মানে এটা জাস্ট ফর এক্সাম্পল আমি বললাম, সেটাই সকলকে বলবো। দেখো আলটিমেটলি যে পরীক্ষা দিচ্ছে সে তো নিশ্চয়ই মানে কি বলবো, গ্রুপ সি তে কোনো পোস্ট বা গ্রুপ ডি তে কোনো পোস্ট পাওয়ার জন্য তো কেউ পরীক্ষাটা দিচ্ছে না। ডব্লিউবিসিএস যতজনই দিচ্ছে, খুব মানে 1% হবে কিনা আমি জানি না, সকলে কিন্তু এক্সিকিউটিভ অথবা পুলিশ সার্ভিসে যাওয়ার জন্যই পরীক্ষাটা দেয়। সেক্ষেত্রে কেউ সাকসেসফুল হয়, কেউ সাকসেসফুল হয় না, কিছু মানুষ হয়তো বয়সের জন্য সাকসেসফুল হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় সবসময় নিজের অ্যাসপিরেশনটাকে হাই রাখা উচিত। আমি এই বছর মানে সি এর জন্য দিলাম, পরের বছর এর জন্য দেবো, এই থট প্রসেসটা একদম রাখা উচিত না। কারণ তোমার কাছে অপশনস আছে এই হিসাবে যে তুমি ধরো এ বি এর জন্য, যেটা আমাদের যেহেতু অপশনালস লাগে, আমি চুজ করলাম, ফর্ম ফিল আপ করলাম, তুমি ফুল প্রিপারেশন নাও। ইন কেস যদি তোমার প্রিপারেশন নাও হয়, পরীক্ষাটায় গিয়ে বসো। মানে এটা আমি পরীক্ষার দিনে মানে মেন্স দিতে গিয়ে দেখেছি, মানে সমস্ত পরীক্ষা সবাই দিল, অপশনালের দিন মানে পুরো ফাঁকা হল। মানে যদি 40 জন স্টুডেন্ট থাকে, 6-7 জন পরীক্ষা দিতে আসে। মানে ওই পোর্শনটা, মানে এই এর ফলে কি হয়, মানুষ প্রিপারেশনই নেয় না এই ভেবে যে আমি নেক্সট বছর দেবো, ঠিক আছে এই বছর হলো না পরের বছর দেবো। এটা একটা খুব নেগেটিভ জিনিস। কারণ তুমি প্রথম থেকেই ভেবে নাও যে আমার এই অপশনাল, মানে যবে থেকে প্রিলিমস এর কথা ভাববে ঠিক তবে থেকে তুমি অপশনালের কথা ভাবো এবং অপশনালের জন্য প্রিপেয়ার হতে শুরু করো। তুমি ইভেন তোমার যদি, আমি বলছি যে তোমার যদি 100% প্রিপারেশন নাও থাকে, তাও গিয়ে তুমি পরীক্ষাটায় বসো। কারণ একটা 6 ঘন্টায় পরীক্ষায় বসলে তোমার কনফিডেন্স লেভেল দেখবে যে ওই পরীক্ষাটা দেওয়ার পরে ভাববে, তুমি তখন বুঝতে পারবে যে এতটুকু পরে যদি আমি এতগুলো আনসার করতে পারি, তাহলে যদি আমি পুরো সিলেবাসটা পড়ে নিতাম তাহলে তো আমি পরীক্ষাটা খুব ভালো দিতে পারতাম। এই যে গিল্টটা তোমার মধ্যে আসবে, এটা তোমাকে পরে আরো মোটিভেট করবে পরীক্ষাটা দেওয়ার জন্য। সুতরাং প্রথম থেকে একদম ABCD এগুলো ভাবারই দরকার নেই। তুমি যখন ফর্ম ফিল আপ করছো 4টে গ্রুপই ভরো, যদি তুমি গ্রুপ বি, আর অপশনালটা অবশ্যই দাও। আর প্রিপারেশন থাক অথবা না থাক, কারণ তুমি যদি মানে পরীক্ষা দিতে যাও, এটা তো মানে কেউ পিএসসি থেকে তো দেখছে না যে তুমি পরীক্ষায় অ্যাপিয়ার করনি বা কিছু, বা তুমি কম নাম্বার পাচ্ছ, সেটা তো কেউ দেখছে না, ওটা তোমার নিজস্ব। একবার আমি সকলকে রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকে অপশনালের জন্য মানে গ্রুপ এ বি এ অপশনালটা দাও। অপশনাল যতটুকু প্রিপারেশন হয় সেই প্রিপারেশনটা নিয়ে পরীক্ষা দাও, দেখবো ওই প্রিপারেশনে তুমি খুব যতটা ভালো পারফরমেন্স করছো, সেই যে গিল্টটা তোমার মধ্যে আসবে যে আমি যদি 150% করে যদি আমি এতখানি আনসার করতে পারি, তাহলে 100% করে ফেললে তো আমার অসাধারণ পরীক্ষা হতো। এই গিল্টটা তোমার মধ্যে আসলে দেখবে নেক্সট বছর মানে সবার আগে তুমি অপশনালটা প্রিপেয়ার করবে। সুতরাং আমি এই কারণে বলবো যে প্রিলির সাথে সাথে, ইভেন আমি বলবো প্রিলি যবে থেকে শুরু করছো তবে থেকে অপশনাল শুরু করো। ওকে ম্যাম, এবার আমার নেক্সট প্রশ্ন এরকম, অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের মনে হয় যে হিস্ট্রি, জিওগ্রাফি, এই যেমন সাবজেক্ট, এই দুটো সাবজেক্টের কথাই বলি, বিশেষ করে হিস্ট্রি, যেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে প্রিলিমসে এবং মেন্সে, তো হিস্ট্রি অপশনাল সাবজেক্ট হিসেবেও অ্যাভেলেবেল। তো হিস্ট্রি অপশনাল নিলে কি প্রিলিমস এবং মেন্সের প্রিপারেশন হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে
ওইটাতে কি কন্ট্রিবিউট করে, মানে একটু লাভ হয়, নাকি অপশনাল সাবজেক্টটা আমি যখন পড়ছি ওইটার নলেজটা কনসেপচুয়াল নলেজ এবং খুব একটা ইনফরমেটিভ নলেজ না থাকার জন্য প্রিলিমস এবং মেন্সে খুব একটা আমার হেল্প করছে না, আমাকে প্রিলিমস মেন্সের জন্য আলাদা করেই পড়তে হবে? মানে আমি কোয়েশ্চেনটা যদি ঘুরিয়ে দিই, মানে অপশনাল পড়লো কেউ একজন হিস্ট্রি, তাহলে কি আলাদা করে তাকে আবার অন্য বই থেকে অন্য ভাবে প্রিলিমস বা মেন্সের জন্য হিস্ট্রি রেডি করতে হবে? দেখুন, সবচেয়ে বড় কথা যেটা আমি বলবো, যে হিস্ট্রি জিওগ্রাফি যদি কেউ অপশনাল হিসেবে চুজ করে, ডেফিনেটলি 5% তো তার লাভ হবেই। কারণ সে অলরেডি সিলেবাসটা জানে। যেটা ধরুন, আমি ফর এক্সাম্পল অ্যানথ্রোপোলজি দিয়ে বলছি, আমি ইভেন জানতামও না যে অ্যানথ্রোপোলজিটাতে এক্স্যাক্টলি কি কি জিনিস পড়ানো হয়। সেক্ষেত্রে আমি যদি হিস্ট্রি নিতাম, তাহলে আমি জানতাম যে এক্স্যাক্টলি এই এই জিনিসগুলো পড়ানো হয়, বা এই সাবজেক্ট গুলো আছে, এর মধ্যে এই টপিকস গুলো আছে, আমাকে এগুলো পড়তে হবে। কিন্তু এই ধারণা নিয়ে যদি মানে সবাই ভাবে যে আমি হিস্ট্রি বা অথবা জিওগ্রাফি বা পলিটি নিলে, আমি যেহেতু এটা প্রিলিতেও আছে, মেন্সেও আছে, এটা আমি অপশনাল নিচ্ছি, ফলে আমি অ্যাডভান্টেজ পাবো, সেই ধারণাটা একদমই সঠিক না। সঠিক না এই কারণে, হয়তো তুমি জানো যে কি আছে, কিন্তু একটা এমসিকিউ প্রিপারেশন আর একটা মেন্সে সাবজেক্টিভ লেখার প্রিপারেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মানে যারা পরীক্ষা দিচ্ছে হিস্ট্রি নিয়ে, তুমি তাদের সাথে কথা বলে দেখতে পারো। আমার হয়তো অতটা ভালো আইডিয়া নেই, কারণ আমার অন্য সাবজেক্ট ছিল। কিন্তু আমি বলবো যে এইটা পুরোপুরি একটা ভেগ আইডিয়া। কারণ তুমি একটা হিস্ট্রি প্রিপারেশন যখন নেবে, আমি যখন নিয়েছি হিস্ট্রি প্রিপারেশন, আমি কিন্তু কোয়েশ্চেন আনসার ওরিয়েন্টেড করেছি বা উপরে উপরে করেছি। একটা সাবজেক্টিভ যখন তুমি লিখতে যাবে, তোমার মেন যেটা লাগে সাবজেক্টিভ লেখার জন্য, সেটা হচ্ছে তুমি রাইটিং স্কিল। তুমি কিভাবে সেটার আনসার রাইটিং প্রিপেয়ার করেছো, সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, 5% যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি সিলেবাস জানো, ঠিক আছে। সিলেবাস জানা ছাড়া আর এই দুটো সাবজেক্ট বা এই 3-4টে সাবজেক্ট যেগুলো মেন্স বা প্রিলিমসে কমন পাচ্ছ, সেখানে তুমি কিন্তু কোনো অ্যাডভান্টেজই পাবে না। সেক্ষেত্রে যে হ্যাঁ, এবার যদি কেউ ইন্টারেস্ট পাও, সেটা আলাদা ব্যাপার। আমি পার্সোনালি সেভাবে ইন্টারেস্ট পাইনি। কারণ তবে এই যে আইডিয়াটা নিয়ে যদি কেউ পরীক্ষা দেয় যে আমার অনেকটা সিলেবাস কভার হয়ে যাবে, আমি অনেক কিছু জানি, তাহলে তার ধারণাটা কিন্তু ভুল। সিলেবাস জানা ছাড়া বা টপিক গুলো জানা ছাড়া আর কোনো অ্যাডভান্টেজ সে পাবে বলে আমার পার্টিকুলারলি মনে হয় না। কারণ তোমাকে 400 নম্বর লিখে আসতে হবে, এই জিনিসটা যেন মাথায় থাকে। তোমাকে নলেজ গেইন করতে হবে, বা তুমি সিলেবাস জানো বা কি কি আছে ওয়ার্ল্ড হিস্ট্রিতে, ইন্ডিয়ান হিস্ট্রিতে, এটা তুমি জানার, সেটা ইম্পর্টেন্ট না। তোমাকে 6 ঘন্টা বসে 400 নম্বর আনসার করতে হবে, এটা যেন সকলে একটু ক্লিয়ারলি মাথায় রাখে। ওকে ম্যাম, নেক্সট প্রশ্ন আমার এরকম, স্টুডেন্টদের তরফ থেকে স্টুডেন্টরা এরকম জানতে চায় যে আনসার রাইটিং করার ক্ষেত্রে প্র্যাকটিসটা এক্স্যাক্টলি কিভাবে করবে। মানে একদম খুব সাধারণ ভাবে বলতে গেলে, সেই সমস্ত স্টুডেন্টদের কথা বলছি যারা জাস্ট শুরু করেছে, যাদের কাছে গাইডেন্স নেই, যারা বুঝতে পারছে না, তাদের প্রশ্ন এরকম হয় যে আমি কি কোয়েশ্চেন আনসার মানে কোনো নোট জোগাড় করে মুখস্থ করব, বা কোনো টেক্সট বুক থেকে আমি মুখস্থ করতে থাকবো? কারণ আমাদের একটা ধারণা আছে ছোটবেলাতে, যারা মাধ্যমিকে আমরা হিস্ট্রি জিওগ্রাফি পড়েছি, দেখেছি মুখস্থ করতে হয় অনেক কিছু, বড় বড় উত্তর লিখতে গেলে। তো এইভাবে মুখস্থ করে আমরা কি সেইটাকে নিজের মতো লেখার চেষ্টা করব, নাকি আমরা টেক্সট বুকটা পড়ে চলে যাব বা নোট পড়ে চলে যাব, সেইটাকে আমরা পরীক্ষা হলে বসে লিখবো, নাকি আমরা নিজের মতো একটা আনসার বানিয়ে নেবো? তো এখানে এক্স্যাক্টলি সমস্ত অপশনাল ক্ষেত্রে বলছি স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? দেখুন, সমস্ত অপশনাল ক্ষেত্রে স্ট্র্যাটেজি আমার মনে হয় যেটা হওয়া উচিত, যে তুমি A to Z সম্পূর্ণ সিলেবাসটা জানো। প্রথমত হচ্ছে, যেমন আমি অপশনাল অ্যানথ্রোপোলজির এক্সাম্পল দিয়ে বলছি, অ্যানথ্রোপোলজিতে পেপার 1 পেপার 2 মিলিয়ে টোটাল 28টা চ্যাপ্টার আছে। পেপার 1-এ 18টা চ্যাপ্টার, পেপার 2-তে 10টা চ্যাপ্টার। এবার এই 28টা চ্যাপ্টার ডেফিনেটলি একটা হিউজ সিলেবাস। 28টা চ্যাপ্টার তোমাকে সম্পূর্ণ পড়তে হবে। এবার সম্পূর্ণ পড়াটা কতখানি পড়বে কতখানি পড়বে না, সেটা কিছুটা যদি তুমি নিজের মতো সেই প্রসেসটাকে বা নিজের মতো একটা স্ট্র্যাটেজি ইম্প্রোভাইজ করে নাও, সেটা আমার মনে হয় খুব ভালো হবে। সেক্ষেত্রে আমি বলবো, সমস্ত বইটা, যে কোনো সাবজেক্ট, তোমার হিস্ট্রি হোক, তোমার পলিটি হোক, তোমার জিওগ্রাফি হোক, যে কোনো সাবজেক্ট, তুমি আগে তার যে কোনো টেক্সট বই, এমন কোনো বই হয়তো নেই যেটা পুরো 100% সিলেবাস সমস্ত সাবজেক্টের কভার করে, ইভেন অ্যানথ্রোপোলজিতে তো নেই। তো সেক্ষেত্রে তুমি যে কোনো একটা টেক্সট বুক, বেঙ্গলি ভার্সন অর ইংলিশ ভার্সন, সেটা নাও, A to Z পড়ো। A to Z পড়ার পরে 10 বছর পাস্ট প্রিভিয়াস 10 ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখো। প্রিভিয়াস 10 ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখলে তুমি কি ক্লিয়ার আইডিয়াটা পাবে? ক্লিয়ার আইডিয়া এটা পাবে যে কোন কোয়েশ্চেনটা, কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো আসছে, কোন কোন কোয়েশ্চেন গুলো রিপিট হচ্ছে। তাহলে কি হবে, তুমি সমস্ত চ্যাপ্টার
জানো, ধরো আমি একেবারে একদম হিস্ট্রির একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো অ্যানশিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি পুরো অ্যানশিয়েন্ট হিস্ট্রিটা জানছো, তোমার সম্পূর্ণ নলেজ আছে যে এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপর বৈদিক যুগ, তারপরে এক একটা করে ডাইনাস্টি আসছে, সেটা তুমি সমস্ত জানো। এবারে তুমি কোয়েশ্চেন আনসার দেখো, দেখে তুমি মানে বুঝতে পারবে যে কোথা থেকে বেশি কোয়েশ্চেন আসছে বা ইন্দাস ভ্যালি থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছে, তাহলে তুমি সেই আইডিয়াটা পাবে। এবার নেক্সট যেটা হচ্ছে, এবার আমি তোমাকে বলবো যে কোয়েশ্চেন আনসার তৈরি করো আলাদা করে, কিন্তু পড়ো পুরোটা। কারণ হয়তো প্রত্যেক বছর আনসার কোয়েশ্চেন সেট একই রকম হবে না, হয়তো এমন কোনো বছরে এমন কিছু কোয়েশ্চেন দিয়ে দিল যে কোয়েশ্চেনটা সচরাচর আসে না, হয়তো সেই কোয়েশ্চেনটা তুমি আলাদা করে প্রিপেয়ার করোনি। তাহলে কি হবে, তুমি পুরো সেই জিনিসটা আনো, ধরো একটা 20 নম্বরের প্রশ্ন তুমি জানোই না জিনিসটা কি, তাহলে কি তুমি সেই কোয়েশ্চেনটা পুরো ছেড়ে দেবে? তাই জন্য বলবো যে নলেজ পুরো রাখো, যাতে একটা টপিক আসলে ধরো মানে কি বলবো, ধরো অর্থশাস্ত্র নিয়ে কোনো কোয়েশ্চেন এলো, তুমি যদি অর্থশাস্ত্র জিনিসটাই কি সেটাই যদি না জানো, তুমি কিন্তু কিছু লিখতে পারবে না। হয়তো তুমি অর্থশাস্ত্র নিয়ে আলাদা করে নিজের নোটস প্রিপেয়ার করোনি, কিন্তু অর্থশাস্ত্র জিনিসটা কি তুমি জানো, ফলে তুমি ওই 10 নম্বরে কিছু লিখে আসতে পারবে। কিন্তু তুমি যদি ব্যাপারটাই না জানো, তাহলে তুমি কিন্তু কিচ্ছু লিখতে পারবে না। সেক্ষেত্রে আমি বলবো গো থ্রু দ্য ফুল সিলেবাস, পুরো সিলেবাসটা পড়ো, পড়ে বোঝো যে জিনিসগুলো কি আছে। তারপরে কোয়েশ্চেন আনসার দেখে চ্যাপ্টার ওয়াইজ যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা নিজের মতো নোটস তৈরি করো। নিজের মতো নোটস আমি এই কারণে বলছি তৈরি করতে, কারণ আমাদের রাইটিং স্কিলের উপর একটা অনেকটা জোর দেওয়া উচিত। যেহেতু পুরো 400 নম্বর আমাদের লিখতে হচ্ছে, নলেজের থেকেও বেশি আমরা ওই কোয়েশ্চেন গুলোর আনসার কিভাবে করব। ফলে আমার মনে হয় যে যে কোয়েশ্চেন গুলো রিপিট হয় বা যে যে কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট তোমার মতে, বা নিজে যদি অ্যানালাইজ করে কিছু কোয়েশ্চেন সর্ট আউট করতে পারো, সেগুলোর নিজের একটা কপি বার করে সুন্দর করে তৈরি করো। দেখবে হয়তো যে জিনিসটা একটা বইতে 2 পাতা ধরে লেখা, সেটা তুমি বুঝে নিজের মতো 3-4 লাইনে লিখলে, তুমি কি পুরো কিন্তু বইটা কপি করলে না, নিজে পড়ে জিনিসটা শর্টে তুমি যেটা বুঝেছো তোমার বক্তব্য দিয়ে তোমার কথায় সেই জিনিসটা লেখো। এই নোটস তৈরি করার সুবিধাটা কি হবে বলতো, যখন তুমি রিভিশন করবে বা যখন তুমি পরীক্ষার হলে আনসার করতে যাবে, তোমার কিন্তু ওই এক পাতাটা মনে থাকবে না, তুমি নিজের ভাষায় যেটা লিখেছো সেটা তোমার অনেক ভালো মনে থাকবে, ফলে তোমাকে মুখস্থ করতে হবে না। মুখস্থ করলে তুমি কত মুখস্থ করবে, 18টা মানে 28টা চ্যাপ্টারে সমস্ত কিছু মুখস্থ করা পসিবল না কারোর পক্ষে, মানে সে ইনহিউম্যান হতে পারে, সমস্ত কিছু তোমাকে নিজের থেকে কিছু লিখতেই হবে। সুতরাং তুমি যদি আগে থেকে ওই লেখাটা রেডি করে রাখো, আর লেখাটা রেডি করার সময় তুমি মানে পয়েন্ট ওয়াইজ, বা সেটা তুমি পরে আমি লেখার কথা নিশ্চয়ই বলবো যে কিভাবে লিখবে তোমরা, সেইভাবে তৈরি করো। ওই জন্য আমি বলবো একদম মুখস্থ করবে না, পড়ে জিনিসটা নিজের মতো ছোট করে লেখো। কোয়েশ্চেন আনসার হয়তো সমস্ত লিখতে বলছি না, যেগুলো ইম্পর্টেন্ট, যে সমস্ত সেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লেখো, তোমার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট। তোমার যদি মনে হয় এই যে কোয়েশ্চেনটা বারবার আসছে, আমি এটা আলাদা করে প্রিপেয়ার করি, সেটা প্রিপেয়ার করো। কিন্তু শুধু কোয়েশ্চেন গুলো না, সিলেবাস কিন্তু তোমাকে পুরো কমপ্লিট করতে হবে, কারণ আনকমন কোয়েশ্চেন আসতেই পারে আনকমন কোয়েশ্চেন। সেক্ষেত্রে 10 নম্বর 20 নম্বর যাই আসুক, তোমার যদি একটা ছোট্ট ব্রিফ আইডিয়াও থাকে, তুমি সেটা আনসার করতে পারো। সেজন্য পুরো পড়ো, ইম্পর্টেন্ট জিনিস নিজের মতো লেখো, মুখস্থ করতে যেও না, নিজের ভাষায় জিনিসটাকে লেখো। ভিউয়ার্সদেরকে বলবো যে তোমরা এই ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে জিনিসগুলো জানতে পারছো, এখানেতে অনেক ছোট ছোট ইম্পর্টেন্ট পয়েন্ট ম্যাম আলোচনা করছেন, তোমরা পজ করে ভিডিওটা নোট করে নিতে পারো বা তোমরা বারবার করে দেখে সেই জায়গাগুলো ক্লিয়ার করে নাও। এবং এখানেতে আমরা পুরো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, ম্যামের নিজস্ব স্ট্র্যাটেজি কি ছিল, ওনার অভিজ্ঞতা, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করবে, তাই পয়েন্টগুলো নোট ডাউন করে নাও, তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটা শেয়ার করো, যাতে করে ম্যাক্সিমাম স্টুডেন্ট, বিশেষ করে যারা অ্যানথ্রোপোলজি অপশনাল নিতে চাইছে, তাদের মধ্যে থেকে যেন ভীতিটা দূর হয়ে যায় এবং তারা জানতে পারে যে কিরকম ভাবে সাকসেসফুল হওয়া যেতে পারে এই নিয়ে। কারণ ম্যাম আমাদের জন্য সত্যি একজন ইন্সপিরেশনাল ফিগার। তার অনেকগুলো রিজনের মধ্যে একটা ইম্পর্টেন্ট রিজন, যে অ্যানথ্রোপোলজি অপশনালটার কথা হচ্ছে, সেই অ্যানথ্রোপোলজি অপশনালটা কিন্তু তিনি সম্পূর্ণভাবে নিজে প্রিপারেশন নিয়েছেন উইদাউট হ্যাভিং এনি ব্যাকগ্রাউন্ড নলেজ। তিনি কিন্তু জিরো নলেজ থেকে ডেভেলপ করেছেন নিজের নলেজটা, এবং আনসার রাইটিং স্কিল ডেভেলপ করেছেন সম্পূর্ণ নিজের থেকে, কোনো ধরনের গাইডেন্স কিন্তু উনি নেননি। ম্যাম আমরা নেক্সট প্রশ্নেতে আসবো। এখানেতে জানতে চাইবো যে যখন আমরা অপশনাল সিলেক্ট করে ফেললাম, ফর এক্সাম্পল আমরা অ্যানথ্রোপোলজি সিলেক্ট করছি, তো সবার প্রথম স্টেপটা কি হওয়া উচিত? স্টুডেন্টরা কি টেক্সট বুক পড়বে, নাকি একটা কোনো গাইড বুক থেকে একটা ওভারঅল বার্ডস আই ভিউ নেওয়ার চেষ্টা করবে, নাকি কোয়েশ্চেন পেপারে অ্যানালিসিস করবে? তো এই ধরনের অনেক কিছু অপশন পড়ে থাকে আমাদের কাছে, সবার প্রথম স্টেপ আপনার মতে কি হওয়া উচিত?
হ্যাঁ নিশ্চয়ই, এই ব্যাপারে আমি আমার নিজের স্ট্র্যাটেজিটাই বলবো। কারণ যখন প্রথম অপশনাল অ্যানথ্রোপোলজি নিয়ে শুরু করেছিলাম তখন অনেক ভিডিও অনেক কিছু আমার সামনে একটা বলতে পারেন বিশাল পাহাড়ের মতো একটা হিউজ সিলেবাস ছিল, 28টা চ্যাপ্টার, 400টা নাম্বার, 6 ঘন্টা। আমি তখন একটাই জিনিস প্রথম আমার ফোকাস ছিল যে ওই একটা পার্টিকুলার ডেতে আমাকে এক্সাম দিতে হবে, সকালে 3 ঘন্টা বিকালে 3 ঘন্টা মিলিয়ে টোটাল 400 নাম্বার আমাকে আনসার করে আসতে হবে। আর এটাই সমস্ত স্টুডেন্টের ফোকাস হওয়া উচিত। আমি যেভাবে শুরু করেছিলাম সেটা আমি অলরেডি আপনাকে বললাম। যখন একদম শুরুতে RM সরকারের অ্যানথ্রোপোলজি নিয়েই বলছি, RM সরকারের 3টে পার্ট পাওয়া যায়। একটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। এই 3টে বই আমি আগা পাঁচতলা কিছু না জেনে কিছু না বুঝে পড়েছিলাম, রিডিং, শুধু রিডিং, ইন্টারেস্ট গ্রো করার জন্য। যখন আমার ইন্টারেস্ট গ্রো করলো তখন আমি অ্যানথ্রোপোলজি সিলেবাসটা নিলাম। সিলেবাসটা নেওয়ার ফলে ওই যে আমি একটা রিডিং দিলাম আর সিলেবাসটা রিডিং দেওয়ার পর যখন আমি সিলেবাসটা পড়লাম তখন আমি বুঝতে পারলাম যে এই চ্যাপ্টার্স গুলো আছে যেটা এই বইয়ের এই জায়গায় আছে। এবার এই চ্যাপ্টার কোয়েশ্চেন্স গুলো আসছে বা এই চ্যাপ্টারের এই জিনিসগুলো হয়তো, কারণ ওই বইগুলো তো গ্রাজুয়েশনের বই, হয়তো সমস্ত কিছু ওই বইতে অনেক বেশি বেশি সেই জিনিসগুলো হয়তো পুরোপুরি সিলেবাসে নেই, আবার এমন কিছু জিনিস হয়তো সিলেবাসে আছে সেইগুলো সেই বইতে নেই। ফলে এমন কোনো অপশনের আমি জানি না, অ্যানথ্রোপোলজির এমন কোনো বই আমি পাইনি বা এমন কতগুলো বই আমি পাইনি যেখানে পুরো সিলেবাস কভার হচ্ছে। কিছু সিলেবাসে থাকবে, কিছু বইতে থাকবে না, কিছু বইতে থাকবে, কিছু সিলেবাসে থাকবে না। তাও আমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। এটা গেল আমার ফার্স্ট স্টেপ, একটা থরো কোয়েশ্চেন আনসার গুলো সিলেবাসটা দেখা। নেক্সট স্টেপে আবার কি করলাম, আমার মনে হলো এবার আমি জানি যে সাবজেক্টটায় কি আছে, সাবজেক্টটা সিলেবাস। আমার নেক্সট স্টেপ ছিল এবার আমি এটাকে প্রিপেয়ার কিভাবে করবো, কারণ আমাকে 400টা নাম্বার আনসার করতে হবে, 28টা চ্যাপ্টার পড়তে হবে। নেক্সট আমি ভাবলাম যে কিছু সাকসেসফুল ক্যান্ডিডেটস এর ব্লগস দেখি বা ইউটিউবে যদি ভিডিও থাকে দেখি। যেহেতু আমি নিজে প্রিপারেশন নিচ্ছিলাম, আমার ওই ব্লগগুলো খুব কাজে লেগেছে, অথবা কোনো সাকসেসফুল ক্যান্ডিডেটের যদি কোনো ভিডিও থাকে সেটা তোমরা দেখতে পারো। আমি একজনের নামই বলছি, GS কার্তিক, একজন সাকসেসফুল অ্যানথ্রোপোলজি নিয়ে ইউপিএসসি ক্যান্ডিডেট। উনি CS কার্তিক স্যারের আমি একটা ব্লগ দেখেছিলাম। এছাড়া অন্যান্য অনেক স্যারের ব্লগ, ইউপিএসসি সাকসেসফুল ক্যান্ডিডেটদের ব্লগ আপনি দেখতে পাবেন। সেখানে ওনারা ওনাদের অ্যানথ্রোপোলজি স্ট্র্যাটেজি শুরু থেকে শেষ অবধি কিভাবে করেছিল সেটাও ওনারা ডিসকাস করেছেন। সেইটা দেখে আমি 3টে জিনিস জানতে পেরেছিলাম। প্রথম 1 নম্বর হচ্ছে আমি কি কি বই পড়বো, কি কি নোটস অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা আমি অনলাইন নিজে কিনতে পারবো অথবা কলেজ স্ট্রিটে গিয়ে কিনতে পারবো, কোন কোন জিনিসগুলো কোন কোন জায়গা থেকে পড়বো। এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে আমি রিসোর্সেস গুলো জানতে পারলাম। সেকেন্ড, কিভাবে পড়বো ইন দা সেন্স কোন জায়গাটার উপর জোর দেবো, কোন জায়গাটার উপর একটু কম জোর দেবো, আর মানে কি ভাবে পড়লে আমি 1 বছর, ধরুন 1 বছরে যদি একটা টেনিওর ধরি, 1 বছরে আমি একটা 3 বছরের গ্রাজুয়েশনের সিলেবাস কমপ্লিট করতে পারি। থার্ড হচ্ছে আমি কিভাবে আনসার রাইটিং লিখবো। তাহলে এই ব্লগ গুলো পড়ে আমি 3টে জিনিস জানতে পেরেছিলাম, বুক লিস্ট, হাউ টু স্টাডি এন্ড হাউ টু রাইট। এবারে আমার নেক্সট স্টেপ ছিল যে ওই আমার যে সিলেবাসটা, যেটা আমি আগে, যেহেতু আমি ইংলিশ ভার্সনে ফাইনাল পরীক্ষাটা দিয়েছি, সেই কারণে আমি এবার সিলেবাসটাকে আগে যেটা আমি RM সরকারের সাথে মিলিয়েছিলাম, এবার আমি প্রথমে গিয়ে কি করলাম, যে বইগুলো আছে সেগুলো যতটা সম্ভব হলো চেষ্টা করলাম কিনে নেবার। আমি নিশ্চয়ই শেয়ার করবো যে আমি কি কি বই অথবা কি কি নোটস পড়েছি আমার প্রিপারেশনের সময়। সেই বইগুলো বা সেই নোটস গুলো নিয়ে নিলাম, কিনে ফেললাম বা জোগাড় করলাম। সেইগুলোর সাথে এবার আমার সিলেবাসটাকে কাছে একসাথে রাখলাম। এবার নেক্সট স্টেপ ছিল এই যে এতগুলো রিসোর্স আছে আর এই সিলেবাস আছে, এর সাথে আমি এই জিনিসগুলোকে সাম আপ করতে হবে। আরেকটা জিনিস, এর পরের যে স্টেপটা গেল সেটা হচ্ছিল আমার এই যে বইগুলোর মধ্যে, এই যে বই বা রিসোর্সেস গুলো আমি পেলাম, সমস্ত বই আপনি যদি ব্লগ গুলো দেখেন তাহলে দেখবেন অনেকগুলো বই, মানে যদি আপনি সেখান থেকে অল্প অল্প কেনেন তাও দেখবেন 2-3টে বই হয়ে যাবে, 2-3টে স্যারের নোটস হয়ে যাবে। সেক্ষেত্রে অতখানি পড়া সম্ভব ছিল না। আমি যে কোনো একটা জিনিসকে, যেমন আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্রেন ট্রি একটা নোটস পাওয়া যায়, ওটা অনলাইনই অ্যাভেলেবল। ব্রেন ট্রি নোটসটা ওটা GS কার্তিক স্যারেরই বোধহয় লেখা, হ্যাঁ ওনারই লেখা। ওই নোটসটাকে আমি মানে আমার মাদার বুক হিসেবে ধরলাম। এবার ওই নোটস থেকে সিলেবাস ধরে ধরে, ধরুন ফার্স্ট সিলেবাস যেটা ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজি,
ওখান থেকে আমি পড়লাম, ওখান থেকে পড়ে হ্যাঁ এর সাথে আমি আরেকটা জিনিস করলাম, যেটা বইয়ের সাথে ওই ব্রেন ট্রিতে কোথায় কি আছে সিলেবাস অনুযায়ী আমি মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে সিলেবাস, তো আপনারা মানে আমি যেটা করেছিলাম প্রিন্ট আউট নিয়ে নিয়েছিলাম সিলেবাসের পাশে একদম পেজ নাম্বার দিয়ে, যে ব্রেন ট্রির 5 নম্বর পেজে সিলেবাসের এই টপিকটা আছে, এই করে সিলেবাসের পাশে পাশে ব্রেন ট্রি পেজ নাম্বার গুলো লিখে নিলাম। নেক্সট এটা গেল ব্রেন ট্রি, মানে আমি তাহলে বুঝতে পেরে গেলাম যে আমি ব্রেন ট্রি থেকে সিলেবাসের এই জিনিসগুলো আছে। এর মধ্যে অনেক সিলেবাসে এমন টপিকও লেখা ছিল যেগুলো ব্রেন ট্রিতে নেই, সেগুলো তাহলে কি হলো, আমার ব্ল্যাঙ্ক হয়ে গেল। তাহলে সেইগুলো আমাকে অন্য কোনো জায়গা থেকে জোগাড় করতে হবে। এটা গেল ইনিশিয়াল। এরপরে আমি যেটা করলাম, ব্রেন ট্রিতে যে টপিকগুলো আমি পেলাম না, সেই টপিকগুলোর জন্য আমি কোনো বই, যে আমি নামগুলো নিশ্চয়ই শেয়ার করে দেবো, অন্য যে বাকিগুলোর মানে মেন আমার রিসোর্স হচ্ছে ব্রেন ট্রি যে নোটসটা। এরপরে তার সাথে সাথে আমি যে টপিকগুলো, ধরুন তার মধ্যে আমি 10-12টা টপিক ব্রেন ট্রিতে পাইনি, বা তার থেকে বেশি টপিক ব্রেন ট্রিতে পাইনি, সেক্ষেত্রে আমি অন্যান্য যে রিসোর্স গুলো আছে আমার থেকে সেইগুলো দেখে দেখে ওখানে সিলেবাসের কাছে পেজ নাম্বার লিখে রেখেছিলাম। এটা হচ্ছে ইনিশিয়াল, মানে আমি তখন শুরুও করিনি কিন্তু পড়া সেইভাবে। তারপরে যে ফোর্থ স্টেপটা ছিল সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস। কোয়েশ্চেন পেপার মানে 10 বছরের কোয়েশ্চেন পেপার আপনারা অনলাইন পাবেন, অথবা কলেজ স্ট্রিটে গিয়ে আপনারা অবশ্যই কিনে নিতে পারবেন, ছোট ছোট বই পাওয়া যায় সিলেবাসে। সেই সিলেবাসটাকে নিয়ে এসে একটা সাদা খাতা নিয়েছিলাম, সাদা খাতা নিয়ে পেপার 1 বলে তার প্রত্যেকটা চ্যাপ্টার, এরকম 18টা পেজে 18টা চ্যাপ্টারের নাম, পেপার 2 এর জন্য 10টা পেজে 10টা চ্যাপ্টারের নাম করে, পেপার 1 এ যে ধরনের কোয়েশ্চেন এসছে, মোটামুটি যেহেতু এখন একটা বাংলা ভার্সনের বই পড়েছি, ব্রেন ট্রি নোটসটা একটা মোটামুটি একটা ব্রিফ রিডিং করেছি, এখন এটলিস্ট এইটুকুনি নলেজ হয়ে গেছিল যে কোন কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসছে। ফলে কি করলাম, আমি নেক্সট যে স্টেপটা করলাম, যে ধরুন ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজি থেকে কোন ইয়ারে কি কি প্রশ্ন এসছে ওই সাদা পাতায় লিখে ফেললাম। সেকেন্ডটা আসছে আপনার বায়োলজিক্যাল ইভলিউশন, কেমিক্যাল ইভলিউশনের চ্যাপ্টার আসছে, ওখান থেকে আমি যে যে কোয়েশ্চেন এসে বিগত 10 বছরে সেই কোয়েশ্চেন গুলো লিখে ফেললাম। তারপরে আসছে ধরুন জেনেটিক্স পোর্শনটা, সেই কোয়েশ্চেন গুলো লিখে ফেললাম। তাহলে আমার কাছে একটা ক্লিয়ার আইডিয়া আছে, আমি জানি এই সিলেবাস, এই সিলেবাসের এই টপিক গুলো আমাকে এই বই থেকে পড়তে হবে, এই টপিকের মধ্যে এই কোয়েশ্চেন্স গুলো আছে যেগুলো একবার দুবার রিপিট হচ্ছে, বা এই কোয়েশ্চেন্স গুলো আছে যেগুলো আজ অব্দি কখনো পরীক্ষায় আসেনি। তাহলে আমার কাছে দুটো আলাদা চার্ট হয়ে গেল, যে এই কোয়েশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট এসেছে, এই কোয়েশ্চেন্স গুলো আসেনি। আমার কাছে কিন্তু পুরো সিলেবাসটা কভার হয়ে গেল। এবার নেক্সট স্টেপ হচ্ছে, আমি সমস্ত রেডি করে ফেলেছি, আমাকে এবার পড়তে হবে। পড়ার জন্য আমি শুরু করলাম একদম প্রথম থেকে শুরু। এবার এটাই আমি বলবো যে যখন এবার যে তুমি ফাইনাল যে স্টাডিটা করছো, সেটাতে তার সাথে সাথে প্যারালেলি নোটস বানানোর চেষ্টা করো। যখন আমি পড়লাম ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজি, চ্যাপ্টারটা আমি পুরোটাই পড়লাম। চ্যাপ্টারটা পুরোটা পড়ে এবার ওই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন্স গুলো এসেছে, সেই কোয়েশ্চেনে শুধু নোটসটা বানালাম। এটাই আমি স্টুডেন্টদের বলতে চাইছি, যে পড়ো পুরো চ্যাপ্টারটা, কিন্তু নোটস যে কোয়েশ্চেন্স গুলো আসছে, মানে এটা যদি মানে স্টুডেন্টরা যদি একটু ভালো করে অ্যানালিসিস করে, তাহলে ওরা নিশ্চয়ই বুঝতে পারবে যে পার্টিকুলার এমন ভাবে গুলো আসে মোটামুটি পুরো সিলেবাসটা কভার হয়ে যায়। কিছু কোয়েশ্চেন তো 2-3 বার রিপিট হয়, সেই কোয়েশ্চেন্স গুলো আমি আলাদা করে আমার খাতায় লিখতে থাকলাম। ফলে কি হলো, যে কোয়েশ্চেন্স গুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো আমার একদম খাতায় রেডি হয়ে গেল, আর যেগুলো আসেনি সেগুলো আমি ওই বইতেই মার্ক করে করে পড়লাম। আমি কিন্তু সেই জিনিসগুলো টপিকগুলো ছাড়িনি, সেগুলো আমি পড়েছি, কিন্তু আমি সেগুলো হয়তো আলাদা করে প্রিপেয়ার করি। এইভাবে পুরো সিলেবাসটা কভার করে নিজের মতো নোট বানিয়ে নিলাম। এবার নোটস বানানোর ক্ষেত্রে যেটা আমি আপনাকে বলছিলাম, যে ব্রেন ট্রি দেখবেন ছোট ছোট করে লেখা আছে, আমি ব্রেন ট্রিটাই বলছি শুধু এক্সাম্পল হিসেবে। সেখানে আপনার ধরুন এক পাতায় ওখানে যা লেখা আছে সেই জিনিসটাই যদি আপনি খাতায় লিখতে যান, ওটা 2 পাতা হয়ে যাবে। মানুষের হ্যান্ড রাইটিং ভ্যারি করে, হ্যান্ড রাইটিং এর সাইজ ভ্যারি করে। আমি বলবো যে একটা পাতা পুরো জুড়ে ওই জিনিসটা দয়া করে তোমরা লিখতে যেও না, ওই জিনিসটা ইম্পসিবল, কারণ মনে থাকবে না। ওই জিনিসটা কি বলতে চেয়েছে সেটা বোঝো, নিজের ভাষায় সেই জিনিসটা লেখো। এইভাবে পুরো সিলেবাসটা যদি কভার করো। আরেকটা জিনিস হচ্ছে, দেখবে তোমরা যদি অ্যানথ্রোপোলজির কোয়েশ্চেন পেপার ফলো করো, দুটো পেপারই শর্ট নোটস আছে 10 নম্বরের অথবা 15 নম্বরের। আমি বলবো বিগত 10 বছরে আমি যেটা করেছিলাম, বিগত 10 বছরে যত নোটস হচ্ছে, পেপার 1 এ যত নোটস এসেছে পুরো লিস্ট বানিয়ে নিয়েছিলাম, পেপার 2 তে যত নোটস এসেছে শর্ট নোটস, সেটার একটা লিস্ট বানিয়ে নিয়েছিলাম।
ওইগুলো আলাদা করে ছোট ছোট করে ধরো 10 নম্বর অথবা 15 নম্বরের মতো এক পাতা করে যে চ্যাপ্টার পড়তে পড়তে যাবে সেই চ্যাপ্টারে ওই জিনিসগুলো নোটস আকারে একদম প্রিপেয়ার করতে যাও। এইভাবে যদি তুমি যাও না, দেখবে খুব সিস্টেমেটিক্যালি তোমার কয়েকদিনের মধ্যে খুব সুন্দর একটা খাতা তৈরি হয়ে যাবে, একটা বইতে পুরো তোমরা দাগিয়ে ফেলতে পারবে। তো এইভাবে যদি তোমরা পড়ো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি। ইভেন এইটার সুবিধা আরেকটা আছে, যেটা হচ্ছে তুমি যখন পরীক্ষার ঠিক আগে, পরীক্ষার 1-1.5 মাস আগে খুব টেনশন হয়। আর সবচেয়ে মুশকিল যেটা হচ্ছে আমাদের অপশনাল আর বাকি পরীক্ষাগুলোর মধ্যে হয়তো গ্যাপ হয়তো একদিন থাকে বা একদিন নাও থাকতে পারে। ফলে মানুষ সবাই ভাবে যে আমরা রিভিশন কি করে করবো। রিভিশন ওই পরীক্ষার আগে 1-1.5 মাস ওই যে খাতায় তুমি যেগুলো লিখেছো শর্টে, সেই জিনিসগুলো রিভিশন করো। ওই বইগুলো তোমার খুলে দেখার আর দরকার নেই, বই আর নোটস গুলো, কারণ ওগুলো তুমি পড়েছো। আমি মানে 100% শিওর যে ওইগুলো যেহেতু তুমি গো থ্রু করেছো, পরীক্ষায় যদি ধরো তোমার খাতায় লেখা কোয়েশ্চেনটা নাও আসে, ওই যে টপিকটা তুমি বই থেকে পড়েছো বা নোটস থেকে পড়েছো সেটা সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকবে, তুমি অবশ্যই লিখে আসতে পারবে। আমার সাথেও হয়েছে, অনেক একটা দুটো কোয়েশ্চেন ছিল যেটা আমি খাতায় লিখিনি কিন্তু ওই নোটসে ছিল বা বইতে ছিল, সেগুলো আমি কিন্তু লিখে আসতে পেরেছি। এইভাবে সিস্টেমেটিক্যালি পড়লে তোমরা নিশ্চয়ই ভালো নম্বর পেয়ে ফুল আনসার করে আসতে পারবে। খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করলেন ম্যাম। তোমরা যারা অ্যানথ্রোপোলজি নিচ্ছ বা অলরেডি নিয়ে ফেলেছো, তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে শুরু করো এবং তোমরা অনেক টাইম সেভ করতে পারো, বুঝতে পারছো। একই সাথে তোমাদের অ্যানালিটিক্যাল স্কিলও তৈরি হবে। তোমরা যখন কোয়েশ্চেন পেপার নিয়ে হ্যান্ডেল